মাননীয় সদস্যবৃন্দ, আমরা মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় ফিরে যাচ্ছি। এখন বক্তব্য রাখার জন্যে আমি আহ্বান জানাচ্ছি জনাব জয়নুল আবেদিন, মাননীয় সদস্য, বরিশাল ৩। আপনার সময় ৮ মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আহমদ কর্তৃক ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের পূর্বে আমি সর্বপ্রথমে শ্রদ্ধা জানাই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, গণতন্ত্রের নেতা, যিনি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন এই দেশে, সাবেক রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। আমি শ্রদ্ধা নিবেদন করছি বাংলাদেশের গণমানুষের নেতা, যিনি ছিলেন আপসীর নেত্রী, গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার আত্মার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের গণমানুষের নেতা, যিনি দীর্ঘ 17 বছর প্রবাসে থেকে বাংলাদেশে এসে প্রথমেই বাংলাদেশের মাটি ছুঁয়ে বলেছিলেন, আমি দীর্ঘদিন পরে বাংলাদেশে এসেছি, একটি ভিশন নিয়ে এসেছি। এই দেশ পরিচালিত হবে গণমানুষের ভোটের মাধ্যমে। আমি শ্রদ্ধা জানাচ্ছি আমাদের সেই নেতা, বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি। আল্লাহ তাকে দীর্ঘায়ু করুক। আজকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কর্তৃক যে ভাষণ প্রদান করা হয়েছে, তিনি আসলেই একজন ভাগ্যবান ব্যক্তি মাননীয় স্পিকার। তার কারণ, তিনি ফ্যাসিস্ট সরকারের দ্বারা একজন মনোনীত রাষ্ট্রপতি, নির্বাচিত রাষ্ট্রপতি। পরবর্তীতে তিনি ফ্যাসিস্ট সরকারের বিদায়ের পরে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্ব গ্রহণ করেছেন তাদেরকে শপথ পড়িয়েছেন এবং সেই সময় দায়িত্ব পালন করেছেন। কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত আমাদের বিরোধী দলীয় নেতৃবৃন্দের, যে তারা তার কাছে শপথ পড়ে আবার তার সম্বন্ধেই তারা সমালোচনা করেন। এই ভাগ্যবান ব্যক্তিকে আমি সম্মান জানাই এই কারণে যে তিনি যদিও ফ্যাসিস্ট সরকারের সময় নির্বাচিত, তারপরেও তিনি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসাবে স্বীকার করেছেন।
তিনি গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামের কথা স্মরণ করেছেন। মাননীয় স্পিকার, আজকে আমাকে একটি কথা বলতেই হয়। আমি যদি এই কথাটি না বলি তাহলে অজানা থেকে যাবে। মাননীয় স্পিকার, আপনি জানেন আমাদের অনেকেই বক্তব্য রেখেছেন, অনেক বক্তাই বলেছেন যে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে জেলখানায় আটক রেখেছিলেন এবং তাকে জেলখানায় তিলে তিলে মেরে ফেলতে চেয়েছিলেন। আমার সৌভাগ্য হয়েছিল আমার বন্ধুদেরকে নিয়ে সেই মামলা পরিচালনা করার জন্য। মাননীয় স্পিকার, হেঁটে হেঁটে জেলখানায় গেলেন, কিন্তু পরবর্তীতে যখন পিজি হসপিটালে আসলেন তাকে স্ট্রেচারে করে, তাকে হুইল চেয়ারে করে তাকে সেখানে নিতে হলো। এর কারণ জেলখানা যখন দেখতে গিয়েছিলাম, ওই পুরানো একটা জেলখানা যেখানে কোনো মানুষ সেই সময় থাকতে পারে নাই, কোনো সাপ বিচ্ছুও থাকতে পারে নাই, সেই জায়গায় তাকে রেখেছিলেন। তার দেখেছিলাম যে তিনি তার হাত নাড়াতে পারে না, পা নাড়াতে পারে না, কথাও ঠিক মতো বলতে পারে না। মাননীয় স্পিকার, তারপর অনেক চেষ্টা করেছি আদালতের মাধ্যমে তাকে মুক্ত করার জন্য, কিন্তু সেই সময় ফ্যাসিস্ট সরকার প্রধান এবং বিনা ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী দাবিদার, তিনি সমস্ত আদালত কন্ট্রোল করে রেখেছিলেন। এমনভাবে কন্ট্রোল করেছিলেন যে কোনো অবস্থায় যে বিরোধী দলের কোনো নেতা কর্মীরা কোনো বেল না পায়। মাননীয় স্পিকার, আমি 65,000 মামলা পরিচালনা করেছি এবং তার মধ্যে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সহ, এখানে মাননীয় মহাসচিবও আছেন এখানে উপস্থিত, তার মামলা সহ সকলের মামলা পরিচালনা করার সৌভাগ্য আমার হয়েছিল। মাননীয় স্পিকার, ম্যাডাম খালেদা জিয়া যখন জেলে, তখন অনেক চেষ্টা করেছি আদালতের মাধ্যমে বেল করার জন্য, কিন্তু পারি নাই। মাননীয় স্পিকার, আমাকে একটু সময় দিতে হবে। মাননীয় স্পিকার, এটা যদি না বলি তাহলে অন্যায় করা হবে। মাননীয় সদস্য, আনলিমিটেড সময় তো নাই, আপনাকে আমাকে 5 মিনিট সময় দেন। 5 মিনিট আপনাকে সময় আমি দেই না, তো সময় আপনাদের হুইপরা দেয়, আপনাকে আরো 2 মিনিট সময় দেওয়া হলো। ঠিক আছে, 2 মিনিটে কনক্লুড করেন। ঠিক আছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, ব্যর্থ হয়ে তারপরে প্রধান বিচারপতির কাছে গিয়েছিলাম। প্রধান বিচারপতি আমাকে বললেন, আমি তখন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি, বললেন বেল যদি আমি দেই, সিনহাবাবুর মতো যদি আমার অবস্থা হয়, আপনি কি রক্ষা করতে পারবেন? তার চাইতে আপনাকে বলি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করুন। একমাত্র প্রধানমন্ত্রী পারে তার চিকিৎসার জন্য তাকে বাইরে যেতে দিতে অনুমতি দিতে পারেন। যে কোনোভাবে আমরা প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলাম, অনুরোধ করেছিলাম। যে ভাষাটি ব্যবহার করেছিলেন, এটা শুনলে মাননীয় স্পিকার আপনি শিউরে উঠবেন। সেটা হচ্ছে, আমি বলেছিলাম যে তিনি চিকিৎসার জন্য যাবেন, চিকিৎসা করে ফিরে আসবেন, আপনি অন্তত তার চিকিৎসার জন্য 2 মাসের জন্য হলেও একটা বেল দেন, বেলের জন্য বলে দেন। তিনি বলেছিলেন উনি তো বৃদ্ধ হয়ে গিয়েছে, ওনার আবার বাঁচার দরকার কি? মাননীয় স্পিকার, খুব কষ্ট পেয়েছিলাম, ব্যথা লেগেছিল, কিন্তু তারপরে আইনজীবী বন্ধুদেরকেও বলেছিলাম বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারি নাই।
আল্লাহর বিধান কেউ খণ্ডাতে পারে না। ফ্যাসিস্ট সরকার বিদায় হয়েছে, বেগম খালেদা জিয়া বেঁচে ছিলেন আল্লাহর রহমতে। তবে আজকে খুশি হতাম, সারা জাতি খুশি হতো যদি তিনি দেখতেন যে আজকে ফ্যাসিস্ট সরকার বিদায় হয়েছে, জনগণের। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মোহাম্মদ মুক্তার আলী, যশোর ৬। আপনার সময় 5 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। আমি আমার শুরুতে মহান আল্লাহ তাআলার প্রশংসা করি, যিনি আমাকে সুস্থ রেখে এই মহান জাতীয় সংসদে আসার সৌভাগ্য দান করেছেন। অতঃপর আমি আমার নির্বাচনী এলাকা কেশবপুরবাসীকে ধন্যবাদ জানাই। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই আমাকে সমর্থন দিয়ে কেশবপুরবাসীর প্রতিনিধিত্ব করার জন্য আমাকে পাঠিয়েছেন। মাননীয় স্পিকার, আমি আমার আলোচনাকে অতি সংক্ষেপে সারার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি না পেরে উঠি তাহলে 2 মিনিট বাড়িয়ে দেওয়ার জন্য আবেদন পেশ করছি। আমি আলোচনাকে সংক্ষেপে সারব, যেহেতু আমি বিশ্বাস করি ব্রেভিটি ইজ দ্য সোল অফ এ উইট। সে কারণে আমার কথাগুলো মৌলিক কিছু কথা বলে আমি মূল কথায় যাব। তা হচ্ছে এই, অ্যাকর্ডিং টু শেক্সপিয়ার, দ্যার ইজ এ ডিভিনিটি দ্যাট শেপস আওয়ার এন্ড। আমরা কাজ করতে পারি, পরিকল্পনা করতে পারি, আন্দোলন করতে পারি, কিন্তু কাজের ইতি দেন দ্যাট ইজ ডিভাইন ফোর্স দ্যাট শেপস দ্য এন্ড অফ আওয়ার অ্যাক্টিভিটিস। সাথে তিনি আরও একটি কথা বলেছেন তার হ্যামলেট নাটকের মধ্যে, দ্যার ইজ মাস মোর দ্যান ইজ কনসেপ্ট অফ ইনার ফিলোসফি ও হরাশিও। অর্থাৎ আমাদের দর্শনে যে ধরা পড়ে, আমাদের অনুমানে যে ধরা পড়ে, তার সাথে আরও অনেক কিছু আছে। আমরা অনেকে জুলাই গণ অভ্যুত্থানকে এভাবে সংকীর্ণ অর্থে চিত্রিত করার চেষ্টা করেছি। কাউকে কাউকে মাস্টার মাইন্ড বলেছি, মাস্টার প্ল্যানার বলেছি। কিন্তু আমি বিশ্বাস করি এই আন্দোলনের আমাদের কারো ধারণা ছিল না ফ্যাসিস্ট রেজিম উড ফল সো শর্ট এ টাইম। একমাত্র সোল অ্যান্ড only one master planner and master mind, Allah himself, as he says, قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء। ঠিক একই কায়দায় বিশ্ববিখ্যাত একজন ভিক্টোরিয়ান পোয়েট আলফ্রেড লয়েড টেনিসন বলেছেন, তা হচ্ছে এই, the old order changeth, yielding place to new, and God fulfills himself in many ways, lest one good custom should corrupt the world. এই জন্য মহান স্রষ্টা আমাদের সকলকে নিয়ন্ত্রণ করেন এবং তার বিশেষ পরিকল্পনায় আমরা এখানে আসতে সক্ষম হয়েছি। তাই আমরা মহান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ থেকে সকল পরিকল্পনা বাস্তবায়নের জন্য আপ্রাণ চেষ্টা করি ইনশাআল্লাহ। আমি আমার কথাকে সংক্ষেপে মৌলিকভাবে সারছি। তা হচ্ছে ন্যাশনাল ইস্যু কিছু আছে, লোকাল ইস্যু আছে, ন্যাশনাল কাম লোকাল ইস্যু আছে। আমি এখন আমার লোকাল ইস্যু নিয়ে কথা বলতে চাই। আপনারা জানেন কেশবপুর উপজেলা, মদিনাপুর উপজেলা, অভয়নগর উপজেলা, ডুমুরি উপজেলা এবং ফুলতলা উপজেলা বিরাট অঞ্চল জুড়ে বাহুদহ অঞ্চল। এই বাহুদহ অঞ্চল বছরের বেশ কয়েক মাস, 5-6 মাস সম্পূর্ণ জলাবদ্ধ থাকে। এই জলাবদ্ধতার কারণে অধিকাংশ মানুষের জীবনটা খুব কষ্টের ভিতর দিয়ে যায়। এখনও অনেকের বাড়িতে পানি আসে। সরকারের পক্ষ থেকে জলাবদ্ধতা নিরসনের জন্য আপ্রাণ চেষ্টা চলছে। ইতিমধ্যে সেনাবাহিনীর মাধ্যমে নদী খনন হচ্ছে, খাল খনন হচ্ছে। এরপর আমি মনে করি এটা দীর্ঘস্থায়ী হবে না। এই জন্য প্রয়োজন হচ্ছে ইন্টারন্যাশনালি সাপোর্ট, না মানে ফিনান্সিয়াল সাপোর্ট সহ সরকারের ম্যাসিভ প্ল্যান করা প্রয়োজন। আমাদের কেশবপুর উপজেলায় আরও কয়েকটি সমস্যা রয়েছে। এর মধ্যে বর্তমানে
law and order situation has aggravated very greatly. আমাদের পুলিশ প্রশাসন সহ যারা আছেন নামকস দায়িত্ব পালন করেন, আমি বিশ্বাস করি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যদি একটু সতর্ক সাবধান থেকে আরো একটু জোরালো ক্ষমতা প্রয়োগ করেন, তাহলে এই পুলিশ প্রশাসনকে নিলিপ্ত অবস্থা থেকে ঘুমন্ত অবস্থা জায়গায় তুলতে পারলে চুরি ডাকাতি খুন খারাপি রাহাজানি দস্যুবৃত্তি চলছে, এটা বন্ধ করা সম্ভব। আমাদের হাসপাতাল রয়েছে 4টি-5টি উপজেলাতে আসে, মাত্র 50টি শয্যা আছে। আমি এই হাসপাতালকে আরও উন্নত করার জন্য, আধুনিকায়ন করার জন্য, বেড সজ্জা বৃদ্ধি করার জন্য অনুরোধ জানাই। মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাইক ছাড়াই বলতে চান নাকি? 1 মিনিট বলেন, শেষ করেন, 1 মিনিটে শেষ করেন। সাগরদাড়ি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি। মাইকেল মধুসূদন দত্তের স্মরণে প্রতি বছর মধুমেলা হয়, কিছু আলোচনাও হয়, কিন্তু আমি চাইছি মাইকেল মধুসূদন দত্তের নামে মধুসূদন রিসার্চ ইনস্টিটিউট হোক, যার মাধ্যমে তার ক্যাপটিভলিটি বই, বিশাল 5 সহ তার মহাকাব্য সহ কেশবপুর আরও এক কবি সাহিত্যিক আছেন, তাদের নিয়ে গবেষণা চলে। সে বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, একটি রিসার্চ ইনস্টিটিউট মাইকেল মধুসূদন দত্তের নামে। আমাদের সাগরদাড়ি গ্রামের পাশ দিয়ে কপোতাক্ষ নদ প্রবাহিত হয়েছে। কপোতাক্ষ নদের অপর তীর থেকে সাগরদাড়িতে আসার জন্য কোনো ব্রিজ নাই। হাজার হাজার লোক নৌকা যোগে যাতায়াত করে, সেখানে একটা ব্রিজ প্রয়োজন। আমি আপনাদের কাছে সবার কাছে আবেদন পেশ করি, সাগরদাড়িকে আরও চিরস্মরণীয় করার জন্য, আরও সমস্যা দূর করার। ধন্যবাদ মাননীয় সদস্য। এখন আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি জনাব হাবিবুর রশিদ, মাননীয় প্রতিমন্ত্রী। আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, রাষ্ট্রপতি ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবে আলোচনার শুরুতে আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। প্রথমে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, তিনি আমাকে এই মহান সংসদে দাঁড়িয়ে দেশের মানুষের কথা বলার সুযোগ করে দিয়েছেন। এই সংসদে দাঁড়িয়ে আজ আমি এমন এক নেতার কথা বলছি, যার জীবনের গল্প শুধু রাজনৈতিক গল্প নয়, এটি সংগ্রামের, ত্যাগের এবং অদম্য প্রত্যয়ের এক জীবন্ত ইতিহাস। তিনি কেবল একজন নেতা নন, তিনি বাংলাদেশের জনমানুষের আস্থার প্রতীক, বাংলাদেশের আপামর জনগণের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য কণ্ঠ। এটি দীর্ঘ সংগ্রাম, আত্মত্যাগের ফসল। মাননীয় স্পিকার, আন্তর্জাতিক পরিমণ্ডলেও তার নেতৃত্বের স্বীকৃতি এসেছে। বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনে বিশ্বের 100 প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তার স্থান লাভ সেই সত্যকেই উচ্চারণ করে। মাননীয় স্পিকার, বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে এখন এক অবিচ্ছেদ্য নাম, এক অনিবার্য শক্তি, আমাদের শ্রদ্ধাভাজন অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমি বিনম্র চিত্তে কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি, যিনি আমার উপর গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছেন। যিনি আমার নির্বাচনী জনসভায় যে বলেছিলেন, হাবিব আমার ছোট ভাই, তাকে আপনারা 12ই ফেব্রুয়ারি পর্যন্ত দেখে রাখবেন। হাবিব আগামী 5 বছর আপনাদেরকে দেখে রাখবে। তার কথায় জনগণ আমাকে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করেছে। মাননীয় স্পিকার, লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা, আমরা পেয়েছি মানচিত্র, আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, আমরা বিশ্বের মানচিত্রে পেয়েছি বাংলাদেশ হিসেবে নিজেদের স্বীকৃতি। আজকে এখানে দাঁড়িয়ে তাই আমি লাখো শহীদের প্রতি, আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি। আজকের এখানে দাঁড়িয়ে দীর্ঘ আন্দোলন সংগ্রামে আমাদের যে সকল সহযোদ্ধারা আত্মহতি দিয়েছে, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। 24শে জুলাই আগস্ট আন্দোলনে যে সকল সহযোদ্ধারা
ছাত্র জনতা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আমি তাদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি। যারা পঙ্গুত্ব বরণ করেছে, জেল জুলুম কারাবরণ করছে, তাদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করছি। আজকে এখানে দাঁড়িয়ে আমি আমার সহযোদ্ধা খিলগাঁও থানা ছাত্রদলের নুরজামান জনির কথা স্মরণ করতে চাই, যাকে জোরপুকুর মাঠে 16টি গুলি করে তার বুক ঝাঁঝরা করে দিয়েছিল সেই সময়ের স্বৈরাচারী শেখ হাসিনা। সেই দিন তার বাবা বলেছিলেন, আমার সন্তানকে হত্যা করার জন্য একটি বুলেটই যথেষ্ট ছিল, তাকে কেন 16টা গুলি করে আমার সেই সন্তানের বুক ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল। আজকে এখানে আমি সেই জনির আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে এখানে দাঁড়িয়ে আমি আমার আরেক সহযোদ্ধা ভাই সবুজবাগ থানা ছাত্রদলের সাবেক সফল সভাপতি আজকে মাহবুব হাসান সুজনকে স্মরণ করতে চাই, যাকে গুম করা হয়েছে, এবং আমার ওয়ার্ডের সভাপতি ফরাদেরকে আজকে স্মরণ করতে চাই, যার অপেক্ষায় তার পরিবার রয়েছে, যার অপেক্ষায় আমরা সবুজবাগ খিলগাঁও মুগদা এলাকার বাসী রয়েছে, কবে সুজন ফরাদ আমাদের মাঝে আবার ফিরে আসবে। মাননীয় স্পিকার, আজকে এখানে দাঁড়িয়ে আমি শহীদ শরীফ ওসমান হাদির কথা স্মরণ করছি, তার আত্মার মাগফিরাত কামনা করছি, এবং এই পবিত্র সংসদে আমি শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি। মাননীয় স্পিকার, আজ আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই মহান নেতাকে, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, আমাদের স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। তার অবদান শুধু ইতিহাসের পাতায় সীমাবদ্ধ নয়, এটি একটি জাতির আত্মপরিচয়ের অংশ। একই সঙ্গে আমি শ্রদ্ধাভরণ স্মরণ করছি গণতন্ত্রের মাতা, আপসীন নেত্রী, 3 বারের সাবেক সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে। তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করে এক অবিনশ্বর প্রতীকে নিজেকে দৃষ্টান্ত স্থাপন করেছেন, যিনি গত 17 বছর প্রতিকূলতার মধ্যেও মাথা নত করেননি। সন্তানের মৃত্যু সহ্য করেছেন, তবু অন্যায়ের সাথে আপোষ করেনি। মহান আল্লাহর দরবারে আমি তাদের জন্য জান্নাতুল ফেরদৌস প্রার্থনা করছি। মাননীয় স্পিকার, অত্যন্ত বিনীতভাবে আমি এই মহান সংসদকে জানাতে চাই, এটি আমার দ্বিতীয় জীবন। মহান আল্লাহর অশেষ রহমত, দেশবাসীর দোয়ায় আমি এখনো বেঁচে আছি। আমার ফিরে পাওয়া এই জীবনে দেশবাসীর কল্যাণে নিজেকে নিয়োজিত করতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমানের দিক নির্দেশনায় আগামীর বাংলাদেশ বিনির্মাণে নিজেকে নিয়োজিত করতে চাই। মাননীয় স্পিকার, রাষ্ট্রপতি ভাষণের অতীত স্বৈরাচারী শাসনের যে চিত্র ফুটে উঠেছে তা কোনো রাজনৈতিক বক্তব্য নয়, এটি একটি বাস্তবতা। সেই সময় গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। মাননীয় প্রতিমন্ত্রী, আপনি 1 মিনিটে কনক্লুড করে দেন, শেষ করেন। মাননীয় স্পিকার, আমরা শুধু প্রতিশ্রুতি দিই না, আমাদের নেতা জনাব তারেক রহমান প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করেন। তিনি ফ্যামিলি কার্ড, তিনি কৃষক কার্ড এবং ক্রিয়া কার্ড সকল কিছুর উন্নয়নের জন্য তিনি বাস্তবায়নের জন্য কাজ করে চলছেন। আজকে আমি বলছি, আমরা যারা রেলপথ ও সড়ক নিয়োজিত রয়েছি, আমরা বাংলাদেশের রাস্তাকে উন্নত করব, আধুনিক রেল ব্যবস্থা তৈরি করব, যোগাযোগ ব্যবস্থার গতি আনবো ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, আজকে গভীর দুঃখের সাথে একটি কথা বলতে চাই। আজকে আমরা কোনো বিভ্রান্তি রাজনীতি করতে চাই না। যারা বিভ্রান্তি রাজনীতি করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আসুন আমরা সকল বিভ্রান্তি ছেড়ে দিয়ে ঐক্যবদ্ধভাবে আমাদের মাননীয় প্রধান। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। পরবর্তী বক্তা মোহাম্মদ রুহুল আমিন, মাননীয় সদস্য চুয়াডাঙ্গা 2, আপনার সময় 4 মিনিট। 1 মিনিট মাননীয় সদস্য। জনাব কি নামে জনাব সাদাত হোসেন, আপনার আমার চিঠটা আমি পেয়েছি। আপনি সরাসরি মন্ত্রীর সাথে যোগাযোগ করেন, সংসদের সময় অত্যন্ত মূল্যবান। আপনি সরাসরি যেটা সরাসরি
যোগাযোগ করে সলভ করা যায়, এখানে আর প্রয়োজন নেই। এত গুরুত্বপূর্ণ এটা না। আর একটা প্রশ্ন হলো যে যখন পয়েন্ট অফ অর্ডার যদি রেজ করতে হয় প্রশ্নোত্তরের পরে আপনারা চান্স নেবেন, যতজনকে দেওয়া যায় তখন দেব। ঠিকাদার বাংলাদেশে পালিয়ে গেছে, ইজ নাথিং নিউ। আপনি আপনি মাননীয় মন্ত্রীর সাথে যোগাযোগ করেন। ভাই, আপনি সরকারি দলের সংসদ সদস্য, মন্ত্রী আপনার দলে, তার সাথে যোগাযোগ করেন, সমস্যার সমাধান হবে। পয়েন্ট অফ অর্ডার যখন মন্ত্রণালয় প্রশ্নোত্তর পর্ব শেষ হবে তারপরে তুলবেন। এখন একটা কার্যক্রমের মধ্যে আছে। এখন বলুন মাননীয় সদস্য। মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন। আপনাকে ধন্যবাদ আমার অঞ্চলের চুয়াডাঙ্গা 2 নম্বর আসনের সম্মানিত ভোটার এবং সম্মানিত জনগণের, যাদের অক্লান্ত পরিশ্রম এবং দোয়া এবং চেষ্টার ফলশ্রুতিতে এই মহান সংসদে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছি। মাননীয় স্পিকার, আমার অঞ্চলটা এমন একটি অঞ্চল যে অঞ্চলে বাংলাদেশের মাননীয় সদস্য, আপনার সময় 4 মিনিট। বাংলাদেশে ভাত খাই আর কুলি ফেলে ইন্ডিয়ায়, এরকম একটা বর্ডার অঞ্চলের বাড়ি আমার। এই অঞ্চলের মানুষ সারাদিন পরিশ্রম করে আর দিন শেষে চার দোকানে এসে টকশো করে নিজেরা নিজেদের মতোই ভালো থাকার জন্য। সেই টকশোর কিছু কথা আজকে এই মহান সংসদে বলতে চাই। মাননীয় স্পিকার, বর্তমান প্রধানমন্ত্রীর সহজ সাবলীলভাবে চলাফেরা যে উদ্যোগ তিনি গ্রহণ করেছেন, সেই উদ্যোগগুলো অত্যন্ত চমৎকারভাবে সাধারণ মানুষ গ্রহণ করে। কিন্তু সাধারণ মানুষ এই কথা বলার পর আবার তিনারা বলেন, এই ভালো একজন প্রধানমন্ত্রীর পরেও বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনও অস্ত্রের ঝনঝনেনি কী কারণে হচ্ছে, কী কারণে অস্ত্র হাতে, দা হাতে, কুড়োল হাতে মানুষ শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় ঢুকছে, মানুষকে নির্মমভাবে হত্যা করার চেষ্টা করছে। মাননীয় স্পিকার, আমার অঞ্চলে শুধুমাত্র গরু কেনাকে কেন্দ্র করে আপন সহোদর ভাইকে দিনের বেলায় পিটিয়ে হত্যা করেছিল, তার বিচার এখনো হয়নি। এই রোজার মাসে ইফতারি করার পর আপন সহোদর হাসাদা বাজারে 2 ভাইকে হত্যা করেছে, তার বিচারও এখনো হয়নি। শুধুমাত্র ইটের প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে একজন আরেকজনকে দিনে দুপুরে হত্যা করে ফেলেছে, সেই বিচারও এখনো হয়নি। ভিজিয়ে চাল নিয়ে গ্যাঞ্জামের পর এক দল আর এক দলের উপরে চড়াও হয়ে তাকে হত্যা করেছে, সে বিচারও এখন হয়নি। বাংলাদেশের নয়, আমার অঞ্চলের মানুষ বলেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত চমৎকার, অত্যন্ত সুন্দর কথা বলেন, দাড়ি কমা সেমিকোলন দিয়ে কথা বলতে পারেন। এত স্মার্ট স্বরাষ্ট্রমন্ত্রী আমরা আর কোনোদিন পাইনি। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি তিনি নিয়ন্ত্রণ করতে পারছেন না, কি কারণে এই জাতি সেটা জানতে চাই। সম্মানিত মাননীয় স্পিকার, আমার অঞ্চলের মাদকের ভয়াবহতায় আমাদের সন্তানগুলো দিনের পর দিন নষ্ট হয়ে যাচ্ছে। তাদের বুকের হাড় বেরোনো এবং তাদের চাপা ভাঙা দেখলে মনে হয় তাদের মাজা থেকে প্যান্টটাও পড়ে যায়, এরকম একটা পরিস্থিতি হয়েছে। এই অঞ্চলে একটা রিহাব সেন্টার তৈরির মাধ্যমে মাদক দ্রব্য নিয়ন্ত্রণের জন্য আমি আহ্বান করছি। আমার অঞ্চলে 2টি উপজেলায় ডিগ্রি কলেজ 2টি আছে, কিন্তু মাননীয় স্পিকার, স্বাধীনতার 54 বছর পার হলেও আমার সেই 2টো ডিগ্রি কলেজ এখনো জাতীয়তাকরণ করা হয়নি। আমি জাতীয়করণ করার জন্য উদাত্ত আহ্বান রাখছি। আমার অঞ্চলে একটি মাত্র ভারী শিল্প কেরু অ্যান্ড কোম্পানি। বাংলাদেশের সারাটা চিনি কল যেখানে লস দেখায়, কেরু কোম্পানি সেখানে লাভের মুখ দেখিয়েছে। আমি অনুরোধ করব এটাকে বিএমআরই করে 12 মাস কিভাবে চালানো যায় তার উদ্যোগ গ্রহণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করতে চাই। সম্মানিত মাননীয় স্পিকার, আজকে আমাদের বেশ খুশি লাগে যখন বিরোধী দলের প্রস্তাব সরকারি দলের প্রস্তাব বিরোধী দল মানে, তখন আমাদের মনটা বেশ ভরে যায়। আমরা আজকে সরকারি দলকে অনুরোধ করতে চাই, দুর্নীতির বিরুদ্ধে আসুন আমরা একমত হই, চাঁদাবাজের বিরুদ্ধে আসুন আমরা একমত হই, সন্ত্রাসের বিরুদ্ধে আসুন আমরা একমত হই, শিক্ষা প্রতিষ্ঠানের অরাজকতার বিরুদ্ধে আসুন আমরা একমত হই। এই জাতিকে নতুন একটি স্বপ্ন দেখাই, জাতিকে নতুন দিনের সূর্য উদয়নের জন্য। ধন্যবাদ। আচ্ছা, 1 মিনিটে মাননীয় স্পিকার,
এক মিনিটে আজকে শেষ করুন। আমার যে অঞ্চল, সেই অঞ্চলে হসপিটাল নেই, ডায়াবেটিক্স হসপিটাল নেই, কৃষি বিশ্ববিদ্যালয় নেই, শিক্ষা প্রতিষ্ঠান নেই। এই নেই এর মধ্যে থেকে আমি আপনাদের কাছে এসেছি। আমার অঞ্চলের মানুষ যারা ব্যাংকে গচ্ছিত, মাটির ব্যাংকে গচ্ছিত টাকা দিয়ে আমার নির্বাচন করতে এসেছিল, তাদের কাছে বক্তব্য, আমরা আপনার কাছে হাড়ি ভাড়ি, আমরা গাড়ি বাড়ি কিচ্ছু চাই না, শুধুমাত্র শান্তি পেতে চাই। মাননীয় স্পিকার, এই শান্তি আনয়নের জন্য আপনি আমার অঞ্চলের দিকে উদাত্ত আহ্বান রাখবেন, দৃষ্টি রাখবেন। মাননীয় স্পিকার, আমরা যে অঞ্চলের বসবাস করি, সেই অঞ্চলে মাননীয় প্রধানমন্ত্রী কোনোদিন যায়নি। আপনার মাধ্যমে আজকে আমি আমার চুয়াডাঙ্গা 2 নম্বর আসনে মাননীয় প্রধানমন্ত্রীকে দাওয়াত দিয়ে রাখলাম। এই অঞ্চলে তিনি যদি যান, তাহলে দেখবেন এই অঞ্চলের মানুষ কতটা কষ্টে আছে। মাননীয় স্পিকার, আবার দুটি দর্শনায় একটি থানা আছে, এই থানাকে উপজেলা করে দিলে আমার অঞ্চলের মানুষ। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, এই সংসদ হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে চলেছে দৃঢ়তার সাথে। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ। দু একটি বিষয় আপনাদের জ্ঞাতার্থে অত্যন্ত বিনয়ের সাথে পেশ করতে চাই। এই সংসদ জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক। এই সংসদ সকল রাজনৈতিক এবং সামাজিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হয়ে উঠুক, এটি আমরা সবাই চাই। একটি জাতীয় সংসদ এগিয়ে যেতে পারে তার ডিগনিটি বজায় রেখে, মর্যাদা বজায় রেখে, যেটি নির্ভর করে আইন কানুন, প্রচলিত বিধিবিধান এবং রেওয়াজের উপরে। কিছু কিছু ব্যত্যয় আমি দুঃখের সাথে লক্ষ্য করেছি, ভেবেছি এটা বোধহয় কমে যাবে। তার দু একটি অত্যন্ত বিনীতভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। সংসদ গ্যালারিতে কেউ আপনাদের পরিচিত জন বা অন্য পরিচিত কেউ থাকলে তাকে উদ্দেশ্য করে কোনো বক্তব্য রাখা যায় না, এটাই সংসদের রেওয়াজ। আজকে দেখলাম দুজন সদস্য দর্শক গ্যালারিতে উপবিষ্ট ব্যক্তিদের সাথে হ্যান্ডশেক করছেন, এটি একেবারেই অনভিপ্রেত। তারপর সংসদে অনেক সদস্য প্রবেশ করার সময় চেয়ারের প্রতি কোনো সম্মান প্রদর্শন করেন না, যাওয়ার সময় প্রদর্শন করেন না। এটি বিশ্বব্যাপী সংসদের প্রচলিত নিয়ম। ঢোকার সময় হয় মাথা নত করে কিংবা সালাম দিয়ে, বা বের হওয়ার সময়ও সম্মান প্রদর্শন করে তারপরে যেতে হয়। পরবর্তী স্পিকার এবং বক্তা যখন সংসদ চলে, এই মধ্যবর্তী অঞ্চল দিয়ে ক্রস করাটা সঠিক নয়, কিন্তু এটি আমি হামেশা লক্ষ্য করতে পারছি। অনেক সদস্য সংসদে টেলিফোনে কথাবার্তা বলেন, কেউ কেউ আবার টেলিফোনটিকে এইভাবে ঢেকে কথা বলেন। টেলিফোনে বাক্যালাপ সংসদে করার কোনো রেওয়াজ নাই। আপনাদের টেলিফোনটা দয়া করে মিউট করে রাখবেন। যদি একান্তই কথা বলার প্রয়োজন হয় লবিতে গিয়ে কথা বলেন। সংসদের মধ্যে কথাবার্তা বলা এটা সংসদের রীতি নেওয়াজের খেলাপ। এছাড়াও সংসদে ইতিমধ্যে একজনকে পানাহারেরত অবস্থায় দেখতে পাচ্ছি। সংসদে খাওয়া দাওয়া পানাহারের কোনো বিধান নেই। তো আমরা আশা করব, এই কথাগুলো বলতে আমার খারাপ লাগছে, কিন্তু অতীতে যে কয়টি সংসদ দেখেছি সেখানে এই ধরনের জিনিস ছিল না। তো আমাদেরকে এই সংসদের ট্র্যাডিশন বজায় রাখা আমাদের সকলেরই কর্তব্য। সংসদের মর্যাদা ক্ষুণ্ণ হয় এ ধরনের কোনো কিছু করা আমাদের পক্ষে অনুচিত। পয়েন্ট অফ অর্ডার অনেকেই রেজ করতে চান। পয়েন্ট অফ অর্ডার রেজ করার জন্য প্রকৃষ্ট সময় হলো যখন প্রশ্নোত্তর পর্ব শেষ হবে, তখন আপনারা খুব জরুরি হলে তখন দাঁড়াতে হবে, দাঁড়িয়ে বলবেন যে পয়েন্ট অফ অর্ডার, সাথে কোন বিধিতে সে বিধিটাও কোট করবেন। এইভাবে অতীতের সংসদগুলো এভাবেই চলে এসেছে। সুতরাং আশা করব যারা নূতন সংসদে এসেছেন, অধিকাংশই নূতন, রুলস অফ প্রসিডিওর বইটা ভালোভাবে পড়ে ইকুইপড হয়ে তারপরে দাঁড়াবেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে, আমাদের জন্য কোনো আনপ্লেজেন্ট কথা বলতে হয় না। মাননীয় সদস্যবৃন্দ, আপনাদের সবাইকে এই কথা মনোযোগ দিয়ে শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি এখন
রাষ্ট্রপতি ভাষণের উপর বক্তব্য রাখার জন্যে আহ্বান জানাচ্ছি জনাব শহীদ উদ্দিন চৌধুরী এনি, মাননীয় মন্ত্রী। আপনার সময় 10 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, গতকালকে বর্তমান জ্বালানি সংকট নিয়ে এই হাউজে একটি ঐতিহাসিক মুহূর্ত আমরা উপভোগ করেছি এবং সেখানে মাননীয় সংসদ নেতা, প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা সহ আমাদের মাননীয় সংসদ সদস্যবৃন্দ বক্তব্য রেখেছেন। এই কথাটি আমি এই জন্যই বলেছি যে এটি গণতন্ত্রের সৌন্দর্য। মাননীয় স্পিকার, আমি সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা সহ উপস্থিত সংসদ সদস্যবৃন্দকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, রাজনীতির সৌন্দর্য হলো ডিবেট এবং সেখানে থাকবে সমালোচনা, সেখানে থাকবে আলোচনা এবং সে আলোচনাটা হবে গঠনমূলক এবং জনগণ সে প্রত্যাশাই আমাদের কাছে করে বিদায়। এই যে জুলাই সর্বশেষ এই আন্দোলনে আমাদের প্রতি প্রত্যাশা অনেক বেড়ে গিয়েছে। আজকে আমরা এই পার্লামেন্টে অথবা রাজনৈতিক মঞ্চে কেউ অশালীন বক্তব্য রাখবো, এ দেশের মানুষ তো পছন্দ করেই না। এই প্রজন্ম আমাদের কাছে তা কোনোভাবেই প্রত্যাশাও করে না, চায়ও না। মাননীয় স্পিকার, আজকে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে একটা কমিটি যেটা হয়েছে বর্তমান জ্বালানি সংকট নিয়ে, এটা খুবই পজিটিভ। আমি নতুনভাবে আশা করব যে আমাদের এই দেশে যে ছাত্র রাজনীতি চলছে, এই ছাত্র রাজনীতি নিয়েও কিন্তু আমরা এই পার্লামেন্টে গভীর আলোচনা তুলে ধরতে পারি। কারণ এখনো যে ছাত্র রাজনীতিটা আমরা গত 2-3 দিন যাবৎ লক্ষ্য করছি, এই জেনারেশন এটা পছন্দ করে না। কারণ ফ্যাসিস্টের ধারাবাহিকতায় চাপাতি নিয়ে, অস্ত্র নিয়ে, রামদা নিয়ে, হকিস্টিক নিয়ে 5 আগস্টের পর এখনো সেই ছাত্র রাজনীতি থাকবে, ছাত্র রাজনীতির ময়দানটাকে কলুষিত করা হবে। সুতরাং আমি মনে করি যেভাবে বর্তমান জ্বালানি সংকট নিয়ে একটা ঐতিহাসিক আলোচনা এই পার্লামেন্ট হয়েছে, ছাত্র রাজনীতি নিয়েও একটি আলোচনার পদক্ষেপ নেওয়া যেতে পারে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, দেশে যেমন জ্বালানি সংকট, তেমনি বৈশ্বিক অস্থিরতা, এবং এই অস্থিরতার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি যেইভাবে দক্ষতার সহিত এবং একটি স্থিতিশীল পরিবেশ তৈরি করে দেশের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, আজকে বাংলাদেশের ইতিহাসে এই অধ্যায়টি বিরল। এবং এই জায়গাটাকে কেউ হয়তোবা বিভিন্ন দিক থেকে চেষ্টা করবে যেন এই পরিবেশটা যেন বজায় না থাকে। সুতরাং আমরা যেন একটু সবাই সজাগ থাকি, আমরা যেন একটু সতর্ক থাকি, সেই দিকটাই আমাদের কাছে সবচেয়ে বেশি বিবেচ্য। মাননীয় স্পিকার, সেই জায়গা থেকে আমি বলবো বাংলাদেশের জনগণ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি যা আস্থা এবং বিশ্বাস রেখেছেন, এবং এই নির্বাচনে সেটি হলো তার উজ্জ্বল দৃষ্টান্ত এবং সেটি এদেশের মানুষ প্রমাণও করেছেন। মাননীয় স্পিকার, নিউ ইয়র্ক ভিত্তিক টাইম ম্যাগাজিন, সেই ম্যাগাজিনে দ্য মোস্ট
ইনফ্লুয়েন্সিয়াল পিপল অফ 2026 যে তালিকাটি প্রকাশ হয়েছে, সচরাচর এই ধরনের তালিকা প্রকাশ হলেও মাত্র 2 মাসের মাথায় মাননীয় প্রধানমন্ত্রী তার নেতৃত্ব যা ফুটিয়ে তুলেছেন এবং সেখানে তার নামটি স্থান পেয়েছে। এটা দেশের গৌরব। এটা আমি মনে করি যে তারেক রহমানের নেতৃত্বের কারণেই এটা আজকে সম্ভব হয়েছে। প্রেসিডেন্ট জিয়া রহমান মাত্র 3.5 বছর দেশ শাসন করেছিলেন। তার তীক্ষ্ণ দৃষ্টি, তার দূরদর্শিতা, ওনারই জ্যেষ্ঠ সন্তান জনাব তারেক রহমান। তারেক রহমান অনুসরণ করছেন বেগম খালেদা জিয়ার নেতৃত্বকে। একই পরিবারের একজন প্রধানমন্ত্রী, আরেকজন হলেন এখনকার প্রধানমন্ত্রী, আরেকজন ছিলেন রাষ্ট্রপতি। এটাও কিন্তু বিশ্বের ইতিহাসে বিরল। ইচ্ছা করলেই একটা পরিবারের মধ্যে 3 জনেই একটা রাষ্ট্রের নেতৃত্ব দিবেন, দেশের নেতৃত্ব দিবেন, সহজে চোখে পড়ে না মাননীয় স্পিকার। একটা দেশবান্ধব, জনবান্ধব, গণবান্ধব সরকারের পক্ষে যদি উনি কাজ না করতেন, তাহলে ওই পরিবারের পক্ষে এই যে অবস্থানটুকু তুলে ধরা, এটা হয়তো বা সম্ভব হতো না মাননীয় স্পিকার। কিন্তু ওই পরিবারের মধ্যে যে একটা নেতৃত্ব সুলভ, সেটি আজকে প্রকাশ পেয়েছে তাদের পারিবারিক ধারাবাহিকতার মধ্য দিয়ে। মাননীয় স্পিকার, আমি 9ম জাতীয় সংসদে ওই আসনটিতে ছিলাম। বিরোধী দল আজকে যেখানে বসছেন সেখানেই ছিলাম। একজন ক্ষমতাধর প্রধানমন্ত্রীর সামনে বক্তব্য দিয়েছি। বক্তব্য দিতে অনেক সময় ভয়ে আমাদেরকে বক্তব্য দিতে হতো। এই পার্লামেন্টে আমাদেরকে আঙ্গুল দিয়ে, আমাদেরকে টার্গেট করে থ্রেট পর্যন্ত করা হতো। তারপরেও বক্তব্য রেখেছি সেদিন মাননীয় স্পিকার। বক্তব্য রেখেছিলাম, এই অচল বাংলাদেশ সচল হবে, এই দুঃশাসনের বাংলাদেশ সুশাসনে পরিণত হবে যেদিন তারেক রহমান আসবে মাননীয় স্পিকার। এই কথাটি বলেছিলাম সেদিন, তাই হয়েছে। আজকে মাত্র 2টি মাস তারেক রহমানের নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। আপনি ভুল ধরবেন, কিন্তু ভুলের পাশাপাশি কতটুকু শুদ্ধ, কতটুকু উত্তম, সেটাকে আগে বলে আমার ভুল ধরা উচিত মাননীয় স্পিকার। আজকে তারেক রহমান তিনি আমাদের নতুন পথ দেখিয়েছেন, কিভাবে ফ্যামিলি কার্ড, কিভাবে কৃষি কার্ড, কিভাবে এই যে পিতার মতো একটা জনপ্রিয় কর্মসূচি, খাল খনন কর্মসূচি নিয়ে আসতে হয় এবং 60 দিনে 60টা কর্মসূচি নিয়ে জনগণের পাশে দাঁড়াতে হয়। পজিটিভ রাজনীতি কিভাবে করতে হয়, ওই যে পিতার মতো তীক্ষ্ণ দৃষ্টি এবং দূরদর্শিতা নিয়েই কিন্তু তিনি এগিয়ে যাচ্ছেন মাননীয় স্পিকার। আমার বিশ্বাস আজকে এই হাউজে সর্বসম্মতি কমে আমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছি, বাধা আসবে, বিপত্তি আসবে, মত থাকবে, পথ থাকবে, কিন্তু ঐক্যবদ্ধতাই আমাদের আসল হাতিয়ার মাননীয় স্পিকার। আমরা তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশটাকে সুন্দরভাবে দেখতে চাই, দেখতে পারবো মাননীয় স্পিকার, যদি তার হাতটাকে আমরা বেশি বেশি শক্তিশালী করি। মাননীয় স্পিকার, তিনি বলেছিলেন নির্বাচনটা কঠিন হবে। আপনি সেই নির্বাচনে অংশগ্রহণ করেছেন, আমরাও এই নির্বাচনে অংশগ্রহণ করেছি। মাঠে গিয়ে বুঝেছি আসলে যে নির্বাচনটা কঠিন। এত টাকার ছড়াছড়ি কোত্থেকে আসলো মাননীয় স্পিকার, বুঝতে পারি নাই। আমি অনুরোধ করব, আজকে ইসলামী ব্যাংক নিয়ে কথা হচ্ছে। গত 1.5 বছরে যদি ইসলামী ব্যাংক নিয়ে আমরা একটু তদন্ত করি, হয়তো পাওয়া যাবে এই টাকাগুলো কোত্থেকে এসেছে মাননীয় স্পিকার। করা উচিত, কারণ নির্বাচনে আচরণবিধিতে থাকবে আপনি কত টাকা খরচ করতে পারবেন, আর মাঠে গিয়ে দেখব কত টাকা খরচ হচ্ছে মাননীয় স্পিকার। আমরা কথায় বলি একটা, কাজে হচ্ছে আরেকটা। এবং এই নির্বাচনে আমাদেরকে সেই পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছেন, আমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি। ডিবি অফিসে তাদের সঙ্গে দেখা হয়েছে, তাদেরকে মনোবল দিয়েছিলাম, সাহস দিয়েছিলাম। কিন্তু
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যদি প্রকৃত নেতারা এবং সেই সংগঠনের নামে যদি তারা এই দেশের, মাননীয় মন্ত্রী আপনি 2 মিনিটে কনক্লুড করেন। আমি শুধু এটাই বলবো, তারা যদি আরেকটা রাজনৈতিক দল না করে ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামেই থাকতেন, তাহলে ওই পাড় আর এই পাড়ের মাঝখানে আজকে তাদের সংখ্যা আরো বেশি বৃদ্ধি হতো মাননীয় স্পিকার। কিন্তু তা হয় নাই। একটা নতুন রাজনৈতিক দল ওনারা করেছেন, কিন্তু সেই সুযোগটা ওনারা নিতে পারেন নাই। সুযোগটা নিতে পারতেন, হয়তো বা সরকারি দল এবং বিরোধী দলকে তারা পরামর্শ দিতে পারতেন খুব পজিটিভলি। কিন্তু কেন এই যে গত 1.5 বছর নির্বাচনের আগে কিছু স্বার্থের কারণে, আমার মনে হয় এটাও একটু আমাদের চিন্তা করা উচিত। আসলেই ছাত্র রাজনীতির সুবাদে, আন্দোলনের সুবাদে সেখান থেকে কোনো সুযোগ নেওয়া যায় কিনা। আমার মনে হয় কিছুটা সুযোগ কেউ না কেউ নিয়েছেন, সেটা আমাদের জন্য ক্ষতি হয়েছে মাননীয় স্পিকার, দেশবাসীর জন্য ক্ষতি হয়েছে। আজকে তাই আমি বলবো, জুলাই সনদকে কেন্দ্র করে বিরোধী দল এমনভাবে বিষয়টি উপস্থাপন করছে যেখানে সরকার ও বিরোধী দল মুখোমুখি একটা পরিস্থিতি তৈরি হয় না। এই সুযোগটা দেওয়ার কোনো সুযোগ থাকতে পারে না, কারণ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন প্রতিটা লাইন, প্রতিটা শব্দ কোনোভাবেই যেন নড়চড় না হয়, সেইভাবেই আমরা জুলাই সনদকে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি জেলখানায় ছিলেন, কারাবন্দী ছিলেন। কারাবন্দী থাকা অবস্থায় তার উপর অত্যাচার, নির্যাতন এবং তার উপর যে বিষ প্রক্রিয়া হয়েছিল, ধীরে ধীরে তিনি অসুস্থ হয়ে পড়েন। তিনি লিভার সিরোসিস, পরিপাকতন্ত্র মধ্যে রক্তক্ষরণ, হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস বিভিন্ন রোগে আক্রান্ত হন এবং বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষায় এই সমস্ত রোগ ধরা পড়ে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, ধন্যবাদ। তিনি মৃত্যুর মুখে। ধন্যবাদ। পরবর্তী বক্তা মোহাম্মদ রফিকুল ইসলাম খান, সিরাজগঞ্জ 4। আপনার সময় 4 মিনিট। মাননীয় স্পিকার, আমার তো আজকে বক্তব্য রাখার কথা না। তালিকায় না, তালিকায় তালিকা আমরা একবারে দিয়েছি, এটার আজকের জন্য আলাদা তালিকা আছে, আপনি দেখেন। জি মাননীয় বিরোধী দলের চিফ স্পিকার, হুইপ প্রত্যেকদিন তালিকা দেন না আপনারা? জি মাননীয় স্পিকার, আমরা তালিকায় তো ওনার নাম দেখছি। আজকে ওনার নাম থাকার কথা ছিল না। যদি আমি চিফ হুইপের সাথে কথা বলে এটা একটু মাননীয় স্পিকার সংশোধন করবো যদি কোনো ভুল হয়ে থাকে। ওকে, স্কিপ করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। মাননীয় সদস্য মোহাম্মদ আব্দুল করিম, গাইবান্ধা 2 আছেন? নেই। মাননীয় সদস্য মোহাম্মদ আব্দুল ওয়ারেস, গাইবান্ধা 5। আপনার সময় 4 মিনিট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্প্রতি স্পিকার স্যার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমার গাইবান্ধা 5, সাগাড়া, ফুলছড়ি সকল ভোটার, নারী, পুরুষ, হিন্দু, মুসলিম সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাননীয় স্পিকার স্যার, আমি একজন বীর মুক্তিযোদ্ধা, কাজে আপনার কাছে আপনার মাধ্যমে আমার এই চিফ হুইপের, আমাদের হুইপের কাছে আমি সময় বৃদ্ধি চাচ্ছি। ইনশাল্লাহ রাজাকারের কথাও বলতে পারবো যদি সময় দেন। মাননীয় স্পিকার, আমি প্রথমে শ্রদ্ধা স্মরণ করছি স্বাধীনতা একমাত্র ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আর স্বাধীনতা অন্যতম নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর একজন নেতা যিনি স্বাধীনতা অগ্রদূত, যিনি 1970 সালে জাতীয় নির্বাচনে বয়কট করে ঘোষণা দিয়েছিলেন ব্যালট বাক্সে লাথি মারো, পূর্ব পাকিস্তানের স্বাধীন করো, সেই মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান আব্বাসীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আরও শ্রদ্ধা জ্ঞাপন করছি আমার সহযোদ্ধা যারা পাকিস্তান হানাদার বাহিনীর গুলিতে সাম্রাজ্যিক যুদ্ধে যারা শাহাদত বরণ করেছে, আমাদের সাগাতার, মুক্তিনগর এবং রামনগরে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি শ্রদ্ধা স্মরণ করছি জুলাই যোদ্ধাদের, আবু সাইদ, বীর মুগ্ধ এবং সাগাড়ার সজল সহ সবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আরও শ্রদ্ধা জ্ঞাপন করছি যিনি বাংলাদেশের মাটিতে ইসলামী শিক্ষা এবং ইসলামী রাষ্ট্র, কোরআন সুন্নাহ-ভিত্তিক মানবিক কল্যাণ রাষ্ট্র সংগ্রাম করতে গিয়ে জীবন দিয়েছে, শাহাদত বরণ করেছে প্রথম শহীদ আব্দুল মালেক,
কেয়ারটেকার সরকার উপকার, ভাষাসৈনিক প্রফেসর গোলাম আজম, আমাদের সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নেজামি, আলী আহসান মুজাহিদ, মিলি কাসেম আলী, আব্দুল কাদের মোল্লা, আল্লামা আব্দুল হাজিজ সাদি এবং কামরুজ্জামান ভাই সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। সম্মানিত স্পিকার, আমার নির্বাচনী আসন সাগারা ফুলছড়ি এটা নদী ভাঙন এলাকা। ফুলছড়ি এলাকার 4-5টি ইউনিয়ন নদী, যমুনা নদীর মধ্যে রয়েছে। কাজে এই নদীর মধ্যে শাসনের জন্য ইতিমধ্যে ডান তীরে নদী শাসনের কাজ চলছে, ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা। কিন্তু হলাইহারা থেকে শুরু করে কাতলামারি পর্যন্ত এখনও সেটা উদ্যোগ নেওয়া হয়নি। কাছে স্কুল রয়েছে, কয়েক গজ পরে একটি স্কুল রয়েছে, বাড়িঘর রয়েছে। কাজে আমার দাবি অবিলম্বে ওই এলাকায় জিও ব্যাগ দেওয়া হলে নদী শাসনের ব্যবস্থা করতে হবে। এবং আমার এলাকায় প্রাণের দাবি, প্রথম দ্বিতীয় যমুনা ব্রিজ ফুলছড়ি ঘাট থেকে শুরু করে বাহাদুরাবাদ দ্বিতীয় যমুনা ব্রিজ করতে হবে। এটাই জনগণের আকাঙ্ক্ষা, জনগণের দাবি। যদিও এই যমুনা ব্রিজ হলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে উত্তরবঙ্গের সমতা উন্নয়ন এবং শিল্প নির্মাণ, এটাও ত্বরান্বিত হবে। এলাকার কৃষিদের কৃষি পণ্য বহন করা যাবে এবং আমাদের এলাকার উন্নতি হবে। এবং বোনারপাড়ায় আমাদের রেলওয়ে জংশন আবার চালু হবে, রেলওয়ে হাসপাতাল চালু হবে, রেলওয়ে লোকোশেড চালু হবে। এই জন্য যমুনা ব্রিজের দাবি করছি, নদী শাসনের দাবি করছি। এবং আরেকটা দাবি করছি যে আমাদের গজারিয়ার, আমাদের ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নে একটি সাব রেজিস্ট্রার অফিস ছিল, সেটা বর্তমানে ট্রান্সফার করা হচ্ছে। কিন্তু এলাকার জনগণের দাবি অবশ্যই গজারিয়াতে অবশ্যই একটা সাব রেজিস্ট্রার অফিস থাকতে হবে। এটা ইতিমধ্যে আমি 1-1.5 ঘন্টা পূর্বেই মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি। তিনি বলেছেন আগামী মাসের প্রথম সপ্তাহে এবারে ব্যবস্থা করবে ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, আমরা দেখছি যে আমাদের সাগাটার হাসপাতাল 154 জন স্টাফের মধ্যে 54 জন স্টাফ মানে এখনো পদায়ন করা হয়নি, এখনো নিয়োগ দেওয়া হয়নি। সেখানে একজন নৈশ প্রহরী নাই, সেখানে ক্লিনার নাই এবং 30 সদস্য বিশিষ্ট হাসপাতাল, সেখানে 50 সদস্য করা হয়েছে। তারপর তার জনসংখ্যাকে জনবল দেওয়া হয়। কিন্তু অবিলম্বে সাগাটার জনবল দিতে হবে। এবং ফুলছড়ির আপনার উদাখালী স্বাস্থ্যকেন্দ্র অবশ্যই সেখানে জরাজীর্ণ অবস্থা রয়েছে, সেখানেও জনবল দিতে হবে। সেখানেও সিকিউরিটি নাই, সেখানে পরিচ্ছন্ন কর্মী নাই, অবিলম্বে সেখানে পরিচ্ছন্ন করে দিতে হবে। সম্মানিত স্পিকার, আর আরও দাবি করছি যে আমাদের মাননীয় সদস্য, আপনাকে 1 মিনিটে ক্লোজ করে কনক্লুড করে 2 মিনিট। আচ্ছা যান, 2 মিনিট যান, শেষ করুন। যে সৌহার্দ্যপূর্ণ চলছে, কিন্তু আমরা চাই, জামাত ইসলামী চায় এই পার্লামেন্ট 5 বছর টিকে থাকুক। মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে স্থিতিশীল সরকার হিসেবে, সেই সরকার 5 বছরের সর্বশেষ দিন পর্যন্ত টিকে থাক। কিন্তু জন আকাঙ্ক্ষাকে, জনমতকে অবশ্যই শ্রদ্ধা করতে হবে। যে অধ্যাদেশের পরে আমরা নির্বাচন করেছি এবং গণভোট হয়েছে, সেই গণভোটের প্রতি এই ট্রেজারি ব্যাংক সরকারি দল বিএনপি কোনো শ্রদ্ধা দেখায়নি, বরং তারা অপমান করেছে, তারা বিশ্বাসঘাতকতা করেছে। এবং সেই সঙ্গে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই সংবিধানে মহা অসত্য ডাক্তার রয়েছে, তিনি নায়কোচিতভাবে সংবিধানের ব্যাখ্যা দিচ্ছেন। কিন্তু সেই সংবিধানে এখনো স্বাধীনতার ঘোষক হিসেবে শেখ মুজিবকে রাখা হয়েছে। আমি নিন্দা করছি, তীব্র আপত্তি করছি। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, কিন্তু এখন পর্যন্ত কেন সংসদে সে লিপিবদ্ধ করা হলো না? কাজে দাবি করছি এই মেয়াদের মধ্যেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে সংবিধানে লিপিবদ্ধ করা হোক। মাননীয় স্পিকার, সেই সঙ্গে আরও দাবি করছি যে আমাদের মাননীয় সরকারি দল যে মহামান্য প্রেসিডেন্টকে ক্ষমতায় রেখেছেন, এই প্রেসিডেন্ট খুনি শেখ হাসিনা প্রেসিডেন্ট, তিনি তার নেতৃত্বেই গুম হয়েছে, হত্যা হয়েছে, গণহত্যা হয়েছে, আয়নাঘা হয়েছে। বিএনপি আবার তার নেতৃত্বেই গুম করতে চায়, গণহত্যা চালাতে চায় কিনা মাননীয় স্পিকার? কাজে এ ব্যাপারে পদক্ষেপ নিতে হবে অবিলম্বে। এই মাননীয় প্রেসিডেন্টকে, যেহেতু তারা অনেক অভিজ্ঞ লোক রয়েছে, তাদের মধ্যে প্রেসিডেন্ট হওয়ার যোগ্য রয়েছে, কাজী জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা রেখে অবশ্যই একজন সরকারি দল থেকে একজন নতুন প্রেসিডেন্ট নিয়োগ করতে হবে, নির্বাচন করতে হবে। মাননীয় প্রেসিডেন্ট আমাদের মাননীয় স্পিকার, আমাদের গাইবান্ধা জেলায় কৃষি এলাকা, উত্তরবঙ্গের শস্য ভাণ্ডার, এই জন্য গাইবান্ধা জেলায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় দিতে হবে এবং একটি মেডিকেল কলেজ দিতে হবে এবং গোবিন্দগঞ্জে একটি ইপিজেড দিতে হবে। এই কথা বলেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী বক্তা মাননীয় সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া 6। আপনার সময় 4 মিনিট।
আজান বিসমিল্লাহ রহমান রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য, এখনই আজান পড়বে, আপনি আজানে পরে বলেন, তাহলে আর আপনার ব্রেক হবে না কোনো। ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক মাগরিবের নামাজের জন্য 30 মিনিটে বিরতি দেওয়া হলো।